তো আজকে হচ্ছে আমাদের বিসিএস আইসিটি অনলাইন কোর্সের প্রথম ক্লাস। এটা হচ্ছে আনঅফিসিয়াল ক্লাস। অফিসিয়াল ক্লাস এখনো শুরু হয়নি। আরো একটা বা দুইটা ক্লাস হবে ফ্রি ক্লাস, তারপর হচ্ছে অফিসিয়াল ক্লাস শুরু হবে। তবে এই আনঅফিসিয়াল ক্লাসে যা পড়াবো এটাই মূলত আমাদের মূল ক্লাসের জন্য আমরা একসাথে ফেলছি। তো আমরা হচ্ছে আজকে একটা অধ্যায় কভার করার চেষ্টা করব, সেটা হচ্ছে এইচএসসির যে আইসিটি বই আছে, ওই বইয়ে টোটাল চ্যাপ্টার আছে 6টা। তো আমাদের বিসিএস এর সিলেবাসের যে টপিক গুলো আছে, ওই টপিক গুলোর সাথে ওই চ্যাপ্টার গুলোর অনেক টপিকই মিল আছে। তো আমরা আজকে ওইরকম একটা চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে অধ্যায় 5। তো অধ্যায়টা যথেষ্ট কঠিন, এখানে বোঝার অনেক কিছু আছে। আজকের যে ক্লাসটা, এটা হচ্ছে প্রিলি এবং রিটেন দুইটার জন্য হচ্ছে সমানভাবে কার্যকরী, দুই জায়গাতে সমানভাবে এটা কাজে লাগবে। তো যারা হচ্ছে আপনার 43তম লিখিত দিবেন তাদের জন্য যেমন এটা গুরুত্বপূর্ণ, যারা 44তম প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে যে ক্লাসটা করতে চাচ্ছি এটা হচ্ছে প্রি এবং রিটেন দুইটার জন্য সমান কার্যকরী। তো আপনাদের জন্য হচ্ছে আমার ক্লাস শেষে আপনারা যেটা পাবেন আমার কাছ থেকে আজকে, আপনারা হচ্ছে বিসিএস এর যে আইসিটি সিলেবাসটা আছে সম্পূর্ণ সিলেবাসটা আপনারা আমার কাছ থেকে নেবেন। আর যারা হচ্ছে আইসিটি কোর্সের জন্য এডমিট হয়েছেন, আপনাদের গ্রুপে আমি অলরেডি আজকে ক্লাসের শিট দিয়ে দিয়েছি। আপনাদের সিলেবাসটা আমি ক্লাস শেষে দিয়ে দিব। আর বাকি যারা হচ্ছে ক্লাস করতে এসেছেন তারা হচ্ছে ক্লাস শেষে আমাকে নক দিলেই আপনারা হচ্ছে বিসিএস আইসিটির যে সিলেবাসটা এবং হচ্ছে আজকের ক্লাসের যে লেকচার শিট সেটা আপনারা পেয়ে যাবেন। তো আজকের পরে সম্ভবত আবার পরশুদিন আমাদের আরেকটা ফ্রি ক্লাস থাকবে। তো এই দুইটা ক্লাসে আমি শিট দিব, আপনারা শিটগুলো বুঝে নেবেন এবং হচ্ছে ক্লাসের রেকর্ডগুলো আপনি ক্লাস শেষ করে আমার কাছ থেকে নিয়ে নেবেন। তো আমরা ক্লাসে চলে গেলাম। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের বিসিএস এর যে সিলেবাস আছে সেখানে অনেক ভাবে আছে। তো এটা মূলত আমরা এইচএসসি যে বোর্ড বই, যেহেতু আমাদের বোর্ড বইটা পড়তেই হবে, প্রিলি এবং রিটেন দুই জায়গার জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা বোর্ড বইয়ের একটা বড় একটা অধ্যায় শেষ করব এবং হচ্ছে অধ্যায়টা হলো অধ্যায় 5। অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো এটা হচ্ছে আমাদের মূল ক্লাসের পড়া আমরা একেবারেই পড়ে ফেলছি। যারা পরবর্তীতে জয়েন করবেন তারা হচ্ছে এই ক্লাসটা পাবেন না, রেকর্ড থাকবে, কিন্তু এই টপিকের ক্লাস কিন্তু সামনে হবে না। তো এই প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে আমাদের এইচএসসি আইসিটি বইয়ের অধ্যায় 5 এবং হচ্ছে আমরা আজকে এই প্রোগ্রামিং ভাষার কি কি পড়বো দেখেন। তো আমাদের এই অধ্যায়ে যা যা আছে, আপনাদের সবকিছু লাগবে না বিসিএস এর জন্য। আমাদের যেগুলো লাগবে সেটা হচ্ছে এখানে একটা চেক লিস্ট আছে, আমরা একটু দেখে নেই। মানে এই অধ্যায়ে এটা হচ্ছে আপনার বোর্ড বইয়ের যে হচ্ছে আপনার চেক লিস্ট, ওখানে দেওয়া আছে কি কি এই অধ্যায়ে আছে। তো আমাদের এখান থেকে এইচএসসির এই বই থেকে বিসিএস এর জন্য যা যা পড়তে হবে তার একটা আমি তালিকা আপনাদের প্রথমেই দেই, তারপরে এগুলো আমরা পড়ার চেষ্টা করব। তো এই অধ্যায়ে যেহেতু প্রোগ্রামিং ভাষা, তার মানে আপনাকে প্রোগ্রাম সম্পর্কে একটা ধারণা নিতে হবে। এই জন্য আমাদের প্রোগ্রামের যে ব্যাকগ্রাউন্ড আছে, প্রোগ্রামের যে হিস্ট্রি আছে, সেটা জানতে হবে। তো আমাকে জানতে হবে প্রোগ্রামের ভাষাটা কি। তারপর হচ্ছে প্রোগ্রামের ভাষায় বিভিন্ন ধরনের প্রজন্ম আছে, যেমন মেশিন ভাষা এটা একটা প্রজন্ম, অ্যাসেম্বলি ভাষা, তারপর হচ্ছে মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা, এরকম কতগুলো প্রজন্ম আছে, সেই প্রজন্মগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আর হচ্ছে এই যে এখান থেকে শুধু সি ভাষাটা আর কিছু বেসিক প্রশ্ন, জাভা বা হচ্ছে ফোরট্রান, এগুলো নিয়ে বেসিক কিছু প্রশ্ন আমাদের পড়তে হবে। তারপর বলছিলাম চতুর্থ প্রজন্মের ভাষা। তারপর হচ্ছে আপনার এই যে অনুবাদক প্রোগ্রাম, এটা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। তো প্রিলির জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা লাস্ট বিসিএস এর আগের 40তম বিসিএস এখান থেকে প্রশ্ন এসেছে। তো এই যে অনুবাদক প্রোগ্রাম, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, এইগুলো আমাদের ভালো করে পড়তে হবে। এখানে আমরা হচ্ছে খুব বেশি ফোকাস করব, কারণ এই টপিকটা প্রিলি রিটেন দুই জায়গাতে আছে। তারপর প্রোগ্রাম তৈরির যে ধাপ আছে, অ্যালগরিদম, ফ্লোচার্ট, এই পার্টটা ব্যাংকের পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, কিন্তু ব্যাংকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই যে প্রোগ্রাম ডিজাইন মডেল, এটা আমরা পড়বো। মোটামুটি এটুকু পর্যন্ত পড়ে তারপর কিছু জিনিসপত্র জানলেই হবে, এর বাইরে আর কিছু জানার দরকার নেই। তার মানে এখানে আমরা যা যা পড়ছি এটা আমাদের বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত এবং হচ্ছে 3 জায়গায় কভার করবে। তার মানে আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ বিধায় আমরা প্রথমে এই ক্লাসটা নিয়েছি। তো আমরা হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে প্রোগ্রাম কি। আপনারা চাইলে ক্লাসে আমার সাথে লিখতে পারেন, আবার চাইলে হচ্ছে পরেও লিখতে পারেন, যেহেতু ক্লাসে রেকর্ড থাকবে, তবে লিখে ফেলাই ভালো। আপনি যদি লিখতে পারেন তাহলে সেটা বেটার হয়। তো প্রোগ্রাম হচ্ছে যদি আমরা কতগুলো সমস্যাকে সমাধান করি, সমাধান নির্দেশ দিতে হবে বা ধাপ দিতে হবে, এই ধাপগুলোকে বলা হবে একসাথে একটা প্রোগ্রাম। ধরেন আমি একটা কাজ করব। তো একটা কাজ করার জন্য আমাকে কি করতে হবে, কাজটাকে ধাপে, তো এই যে ধাপে ধাপে ভাগ করবো, এই সবগুলো ধাপের সমষ্টি হচ্ছে একটা প্রোগ্রাম। তো আমি যখন বাসার বাইরে কোথাও যাব, আমি যদি অফিসে যাই, তো অফিসে গেলে আমার কি করতে হবে, প্রথমে হচ্ছে অফিসের জন্য প্রস্তুতি নিতে হবে, তারপর বাসা থেকে বের হতে হবে,
তারপর আমাকে হচ্ছে বাস নিতে হবে, অথবা আমি যদি বাস ছাড়া অন্য কোনো মাধ্যমে যাই তাহলে সেটা ম্যানেজ করতে হবে, সিএনজি হলে সিএনজি ম্যানেজ করতে হবে। তারপর হচ্ছে নির্দিষ্ট টাইমের মধ্যে অফিসে পৌঁছাতে হবে। তাহলে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কতগুলো ধাপে ধাপে কাজ করেছি। আমি যদি হচ্ছে বাসায় রেডি না হয়ে বের হয়ে পড়ি তাহলে কিন্তু হবে না। আগে রেডি হতে হবে, তারপর বের হতে হবে। তো এইজন্য এই যে প্রত্যেকটা যে ধাপ আমরা মেইনটেইন করলাম, এটাকে বলা হয় একটা প্রোগ্রাম। তাহলে আমরা কি বলছি? প্রোগ্রাম হচ্ছে কোন একটা সমস্যার সমাধান করার জন্য যে নির্দেশগুলো মেইনটেইন করা হয়, বা যতগুলো নির্দেশ দেওয়া হয় সবগুলোর সমষ্টিকে একসাথে বলা হয় প্রোগ্রাম। আচ্ছা, একটু সবাই শোনেন যে আজকে যেহেতু ওয়েদারের সমস্যা, নেটওয়ার্কে অনেক সমস্যা, অনেকে অলরেডি আমাকে মেসেজ দিচ্ছেন। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তো যদি খুব বেশি সমস্যা না হয় আমরা কন্টিনিউ করব অনেকক্ষণ পর্যন্ত। যদি নেটওয়ার্কে খুব বেশি সমস্যা হয় তাহলে হচ্ছে আমরা আ দেখি তার উপর বেসিস করে আমরা হচ্ছে ক্লাস কতক্ষণ কন্টিনিউ করব সেটা হচ্ছে নেটওয়ার্কের উপর বেসিস করে। অলরেডি আমার এখানেও সমস্যা দেখাচ্ছে। তো যদি আপনাদের এখানে নেটওয়ার্ক থাকে এবং আমার এখানেও থাকে সেক্ষেত্রে ক্লাস যতক্ষণ নেওয়া যায় ততক্ষণ ইনশাআল্লাহ নেব। তো এই যে প্রোগ্রাম হচ্ছে পৃথিবীর প্রথম প্রোগ্রাম কখন আসছে সেটা হচ্ছে এখানে আমাদের একটা কনফিউশন আছে। আমরা এটা নিয়ে একটু কথা বলি। পৃথিবীর প্রথম প্রোগ্রাম আসছে হচ্ছে যখন প্রথম কম্পিউটার তৈরি হয়েছে। তো প্রথম কম্পিউটার তৈরি হয়েছে কখন? আমরা জানি এই যে ডিফারেন্স ইঞ্জিন যখন আবিষ্কার হয়েছে চার্লস বেবেজের সময়ে ডিফারেন্স ইঞ্জিন। তো সেই সময়টা ছিল 1822 সালের দিকে। তো 1822 সালের দিকে চার্লস বেবেজ যখন প্রথম ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন সেখানে কোন ধরনের প্রোগ্রাম ছিল না। পরবর্তীতে উনি যখন অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করার একটা ধারণা দেন, একটা কনসেপ্ট উনি আনেন যে আমরা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করব। যেখানে ইনপুট থাকবে, তারপর হচ্ছে আউটপুট থাকবে, প্রসেস থাকবে। এই যে কনসেপ্টটা সেখানে উনি প্রসেস করার জন্য প্রোগ্রামের ধারণাটা নিয়ে আসেন। আর তখনই তিনি আ একজন লেডিকে দায়িত্ব দেন। তার নাম হচ্ছে লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। উনার নাম আমরা সবাই শুনেছি, লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। তো তিনি হচ্ছে ১ম প্রোগ্রামার। তিনি ১ম প্রোগ্রাম তৈরি করেন কোথায়? চার্লস বেবেজের যে কম্পিউটার, সেই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য। পরে চার্লস বেবেজ কম্পিউটারটা তৈরি করতে পারেন নাই। উনি মারা যান। মারা যাওয়ার পরে পরবর্তীতে এটা হচ্ছে চার্লস স্যার বেবেজের ছেলে এটা নিয়ে কাজ করেন। জি, বলেন আপু। স্যার এটা কি রেকর্ড রাখছেন ক্লাসটার? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড আছে। রেকর্ড আছে, রেকর্ড স্যার পাবেন। আমার জয়েন করতে দেরি হয়েছে এই কারণে। আচ্ছা, আচ্ছা, ঠিক আচ্ছা আছে, নো স্যার প্রবলেম। ঠিক আছে। ওকে। তাহলে আমরা বলছিলাম যে লেডি অ্যাডা অগাস্টা লাভলেস ইনি হচ্ছেন পৃথিবীর প্রথম। ইনি কাজ করেন কার সাথে? চার্লস বেবেজের সাথে। কোথায় কাজ করেন? অ্যানালিটিক্যাল যে ইঞ্জিন আছে, ওই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের নিয়ে ওখানে প্রোগ্রাম তৈরি করার কাজ করেন। এখন তখন যে প্রোগ্রামগুলা ছিল, তখন আপনার হচ্ছে পূর্ণাঙ্গ কম্পিউটার তৈরি হয় নাই। তখন যে প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামের নাম হচ্ছে ছিল না। ওখানে প্রোগ্রামের কোনো নাম ছিল না। জাস্ট ওখানে ওটাকে বলা হয়তো কম্পিউটার প্রোগ্রাম। ইভেন তখন কম্পিউটার যে বলা হতো, তখন কিন্তু কম্পিউটার শব্দটাও সেরকমভাবে ব্যবহার করা হতো না। তখন আমরা শুধু বলতাম কি, যে মেশিনগুলো সেগুলো শুধু ক্যালকুলেশন করতে পারত। ক্যালকুলেশনের মেশিন। তো ক্যালকুলেটিং ইঞ্জিন বলতাম আমরা। তো তখনকার সময়ে এই যে অ্যাডা যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু তখন ছিল না। এটা কিন্তু পরবর্তীতে আসছে। তো অনেক পরে ১৯৭০ সালের পরে, মোটামুটি ১৯৭৯ সাল ৮০ সালের দিকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানো হয়। সেই ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে লেডি অ্যাডা অগাস্টা লাভলেসের নামে নামকরণ করা হয়। এইজন্য আমরা আমরা যখন পড়ি অনেক বই লেখা আছে যে পৃথিবীর ১ম প্রোগ্রাম কোনটা? তো সেখানে অনেক জায়গায় দেয়া আছে অ্যাডা, অনেক জায়গায় দেয়া আছে ফোরট্রান। তাহলে পৃথিবীর ১ম প্রোগ্রামার হচ্ছেন লেডি অ্যাডা অগাস্টা লাভলেস, এটা ঠিক আছে। পৃথিবীর ১ম প্রোগ্রামার হচ্ছেন লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। কিন্তু পৃথিবীর ১ম প্রোগ্রাম অ্যাডা না। কারণ এই ভাষাটা আসছে অনেক পরে, যেটা হচ্ছে লেডি অ্যাডা অগাস্টার সম্মানে এই অ্যাডা নামকরণ করা হয়েছে। এটা অনেক পরে আসছে। তাহলে পৃথিবীর ১ম যে প্রোগ্রাম, এই প্রোগ্রামিং ভাষা সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ফোরট্রান। সেটার নাম হচ্ছে ফোরট্রান। এটা নিয়ে আমরা একটু পরে আরো ডিটেইলস হয়তো পাবো। তো ফোরট্রান হচ্ছে পৃথিবীর প্রথম ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ১৯৫৭ সালের দিকে আসে। ১৯৫৭ আর অ্যাডা আসে ১৯৭৮-৭৭ সালের পরে। তো এই যে দেখেন ফোরট্রান হচ্ছে পৃথিবীর প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন যাদের হচ্ছে কনফিউশন আছে। তো আমরা এখন থেকে জানলাম যে পৃথিবীর প্রথম প্রোগ্রাম হচ্ছে বা প্রোগ্রামিং ভাষা হচ্ছে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফোরট্রান। এটা আসে হচ্ছে ১৯৫৭ সালের দিকে। আর অ্যাডা হচ্ছে অনেক পরে আসছে। তাহলে পৃথিবীর প্রথম প্রোগ্রামার পেলাম হচ্ছে লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। আর পৃথিবীর প্রথম প্রোগ্রামের নাম হচ্ছে ফোরট্রান। এখন বাংলাদেশের যে প্রোগ্রামার, বাংলাদেশেরও কিন্তু প্রোগ্রামার আছেন। তো বাংলাদেশের প্রথম প্রোগ্রামার হিসেবে আমরা যাকে স্মরণ করি তিনি হচ্ছেন হানিফউদ্দিন মিয়া। তো হানিফউদ্দিন মিয়া হচ্ছেন বাংলাদেশের প্রথম প্রোগ্রামার। তো ইনি হচ্ছেন আমাদের দেশের প্রোগ্রামার। তাহলে এই নামটা আমাদেরকে জানা দরকার। বাংলাদেশের প্রথম প্রোগ্রামার নাম হচ্ছেন হানিফউদ্দিন মিয়া। ইনি হলেন বাংলাদেশের প্রোগ্রামার। এখন এই যে আমরা প্রোগ্রাম বললাম, যে প্রোগ্রাম হচ্ছে কতগুলো কিসের সমষ্টি? নির্দেশের সমষ্টি। একটু আগে আমরা বলছিলাম যে প্রোগ্রাম হচ্ছে কতগুলো নির্দেশের সমষ্টি?
কেন করা হয়? এটা হচ্ছে ইউজ করা হয় কতগুলো সমস্যাকে সমাধান করার জন্য। তাহলে সমস্যাকে সমাধান করার জন্য আমরা কি করি? প্রোগ্রাম ব্যবহার করি। তো এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা কতগুলো আ মানে এইটাকে আমরা কয়েকটা ক্যাটেগরিতে ভাগ করি। ঠিক আছে? এই যে প্রোগ্রামিং ভাষাটা, তো প্রোগ্রামটাকে আমরা হচ্ছে প্রোগ্রামিং ভাষা হিসেবে ব্যবহার করি। তো এগুলোকে কতগুলো ক্যাটেগরিতে ভাগ করি, আবার এগুলোতে কতগুলো প্রজন্মে ভাগ করি। তো যদি আমরা প্রোগ্রামিং ভাষা কয় ধরনের বলি, তাহলে প্রোগ্রামিং ভাষা হচ্ছে মূলত ২ ধরনের। তো আমরা একটু লিখে নেব সবাই। প্রোগ্রামিং ভাষা হলো ২ ধরনের। প্রোগ্রামিং ভাষা হলো ২ ধরনের। একটা হলো নিম্ন স্তরের ভাষা, একটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। মানে মোটা দাগে আমরা প্রোগ্রামিং ভাষাগুলাকে ২ ভাগে ভাগ করি। একটা হচ্ছে নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা, একটা হচ্ছে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। তো সবাই আমরা লিখেছি যে প্রোগ্রামিং ভাষাগুলোকে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়। একটা হলো নিম্ন স্তরের ভাষা, একটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। তো সামনে আমরা এগুলো ডিটেইলস পাবো একটু পরেই। তো আমরা লিখছি প্রোগ্রামিং ভাষাকে আমরা ২ ভাগে ভাগ করি। একটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা, একটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। এই যে ২ ধরনের ভাষা, এদেরকে আমরা আবার ৫ টা প্রজন্মে ভাগ করি, অর্থাৎ ৫ টা জেনারেশন এ ভাগ করি। এই যে ২ ধরনের ভাষাটা আছে, এটাকে আমরা কি করি? ৫ টা প্রজন্মে ভাগ করি। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম? যে প্রোগ্রামিং ভাষা হচ্ছে ২ ধরনের। আর প্রোগ্রামিং ভাষার প্রজন্ম হচ্ছে কয়টি? ৫ টি। প্রোগ্রামিং ভাষার প্রজন্ম হচ্ছে ৫ টি। তো এই যে ৫ টা প্রজন্ম, এগুলো আপনার রিটেন এর জন্য হলেও ডিটেইলস এ পড়তে হবে। কারণ রিটেন এর জন্য এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো প্রোগ্রামিং ভাষার যে ৫ টা প্রজন্ম, এগুলো কি, কি দেখেন? তো আমরা একটু আগে বলছিলাম যে প্রোগ্রামিং ভাষা হচ্ছে মূলত ২ ধরনের। একটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা, একটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। তাহলে যতগুলো ভাষা আছে, এই সবগুলোকে আমরা নিম্ন স্তর এবং উচ্চ স্তর এই ২ টা ক্যাটেগরিতে ভাগ করি। তাহলে এই যে প্রোগ্রামিং ভাষার যে ৫ টা প্রজন্ম, এই ৫ টা প্রজন্মের ১ম ২ টা প্রজন্মকে বলা হয় নিম্ন স্তরের ভাষা। আর বাকি ৩ টা প্রজন্মকে বলা হয় উচ্চ স্তরের ভাষা। তাহলে আবার একটু ভালো করে শুনেন। প্রোগ্রামিং ভাষার যে ৫ টা প্রজন্ম, তার মধ্যে ১ম ২ টা প্রজন্মকে বলা হয় নিম্ন স্তরের ভাষা। আর পরবর্তী যে ৩ টা প্রজন্ম, এগুলাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা। তো ১ম ২ টা প্রজন্ম কি, কি? ১ম ২ টা প্রজন্ম হচ্ছে, একটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এখান থেকে কি, কি পড়বো পরীক্ষার জন্য? আমরা এখানে পড়বো হচ্ছে ১ম প্রজন্মের ভাষার নাম হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, বা এটা হচ্ছে ১ম প্রজন্মের ভাষার একটা এক্সাম্পল। তো ১ম প্রজন্মের ভাষায় একটা ভাষায় আছে, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো ১ম প্রজন্ম শুরু হচ্ছে কবে? ১৯৪৫ সালে। তো ১৯৪৫ থেকে ৫০ সাল, এই যে ৫ টা বছর ১৯৪৫ থেকে ৫০ সাল, এই যে ৫ টা বছর, এই ৫ টা বছরকে আমরা বলি ১ম প্রজন্মের ভাষা। তার মানে এই সময়ে, এই যে ৫ বছর, এই সময় ধরে মেশিন ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হয়েছে। তাহলে ১ম প্রজন্মের যে ভাষা, সেটার হচ্ছে ডেভেলপমেন্টের সময় লেগেছে কত বছর? ৫ বছর। এবং হচ্ছে এটা শুরু হয়েছে ১৯৪৫ সাল থেকে। এবং ১ম প্রজন্মের ভাষার যে এক্সাম্পল, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পেরেছেন। ১ম প্রজন্মের ভাষা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তারপর ২য় প্রজন্মের ভাষা। তো এই ২য় প্রজন্মের ভাষার মধ্যে যে এক্সাম্পলটা আছে, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ভাষা। তো এই ১ম প্রজন্মের ভাষার মধ্যে যা কিছু ছিল, যেহেতু এটা মেশিন ল্যাঙ্গুয়েজ, এইখানে 0 এবং 1 এর ব্যবহার করা হয়েছে সব জায়গাতে। এখন যদি বলা হয় যে আ 0 এবং 1 এর ব্যবহার করা হয়েছে কোন প্রজন্মে? তাহলে আমরা বলব হচ্ছে অ্যান্সার মেশিন ল্যাঙ্গুয়েজে বা হচ্ছে ১ম প্রজন্মে। আর ২য় প্রজন্মের যে ভাষা, এখানে হচ্ছে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, কিছু কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে। তো ইংরেজি যে শব্দগুলো আছে, যেমন ধরেন আমরা যোগ করতে গেলে কি বলি? এড, যোগ করা। ঠিক আছে? এডিশন বলি। এডিশনকে শর্টে বলা হয় এড। তারপর ধরুন বিয়োগ করা, এটাকে বলা হয় শর্টে বলা হয় সাব। এরকম কিছু তৈরি করা হয়েছে। তাহলে অ্যাসিনি ভাষা হচ্ছে ২য় প্রজন্মের ভাষা। এটা শুরু হচ্ছে কবে? ১৯৫০ সাল থেকে। এবং এটা বিস্তৃত হচ্ছে ১০ বছর। ১৯৫০ থেকে শুরু করে ১৯৬০ সাল পর্যন্ত। ১৯৫০ থেকে শুরু করে ৬০ সাল পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হয় ২য় প্রজন্মের ভাষা। তাহলে আমরা ২ টা প্রজন্ম পড়লাম। তাহলে আমরা লাস্টে একটা নোট লিখবো যে ১ম ও ২য় প্রজন্মের ভাষাকে একত্রে নিম্ন স্তরের ভাষা বলা হয়। ১ম ও ২য় প্রজন্মের ভাষাকে একত্রে নিম্ন স্তরের ভাষা বলা হয়। আমরা একটা নোট লিখবো খাতায়। ১ম ও ২য় প্রজন্মের ভাষাকে একত্রে নিম্ন স্তরের ভাষা বলা হয়। ১ম ও ২য় প্রজন্মের ভাষাকে একত্রে নিম্ন স্তরের ভাষা বলা হয়। তাহলে আমরা পড়লাম জাস্ট নিম্ন স্তরের ভাষা। তো একটু আগে আমি আবার একটু ব্যাকে যাই, যারা পরে জয়েন করেছেন তাদের জন্য। আমরা এতক্ষণ কি, কি পড়লাম? আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষার যে প্রকারভেদ। আমরা বলছি প্রোগ্রামিং ভাষা হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা, একটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। তো নিম্ন স্তরের ভাষার মধ্যে হচ্ছে ২ টা ভাগ আছে। একটা হচ্ছে ১ম প্রজন্ম এবং ২য় প্রজন্ম। এই ২ টাকে একসাথে বলা হয় নিম্ন স্তরের ভাষা। আর বাকি যেগুলো আছে, সেগুলোকে কি বলি আমরা? উচ্চ স্তরের ভাষা। এই জিনিসটা আমি এতক্ষণ যা, যা বললাম,
এখানে একসাথে সুন্দর করে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। স্যার আমরা এগুলো কোন বই থেকে পড়বো স্যার? কিছু করতে হবে না, আমি স্যার একটা এই শীট ছিল দিব। এটা ওই যে মুজিবুর স্যার। এইচএসসির, হ্যাঁ আমরা অধ্যায় 5 পড়ছি, এইচএসসি যে আইসিটি বই সেটার অধ্যায় 5 পড়ছি। আপনার বই খুলতে হবে না, আমি আপনাকে এখান থেকে যা যা পড়তে হবে আপনাদের গ্রুপে আমি দেখেন অলরেডি শীট দিয়ে দিচ্ছি, আমি ক্লাস শুরু হওয়ার আগে শীট দিয়ে রাখছি, ঠিক আছে? আচ্ছা শীট থেকে যা আছে সব পড়ে ফেলবেন। ঠিক আছে। ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ আছে আমরা এটাকে কি করলাম, লো লেভেল ল্যাঙ্গুয়েজটা আমরা পড়লাম, নিম্ন স্তরের ভাষাটা পড়লাম। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো কি দেখেন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে আপনার তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই তিনটা ভাষাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা। তো আমরা একটু দেখি এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলা। তো এই যে প্রথম আর দ্বিতীয় প্রজন্ম গেল, তো এখানে এক্সাম্পল গুলো হচ্ছে আপনারা এগুলো পরীক্ষার জন্য আপনাদের একটু গুরুত্বপূর্ণ, এখান থেকে জাস্ট আমরা একটু ছোটখাটো কয়েকটা জিনিস নোট করে নিব খাতায়। এটা আমরা মাত্রই বললাম যে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা। আর উচ্চ স্তরের ভাষা কোনটা, এই যে কিছু ভাষা আছে যেমন ফোরট্রান আছে, প্যাসকেল আছে, কোবল আছে, একটু আগে আমি অ্যাডার কথা বললাম, অ্যাডা আছে। এই যে ভাষাগুলা এগুলো হচ্ছে উচ্চ স্তরের ভাষা। তার মানে মেশিন এবং অ্যাসেম্বলি ছাড়া বাকি আছে যারা, সবগুলো হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা ছাড়া যত ভাষা আমরা দেখবো সবগুলো হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমাদের পরীক্ষায় সাধারণত আসে সচরাচর, সবগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরকম হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটা চার্ট আমি আপনাদের একটু পরে দেখাবো, সামনে স্লাইড গুলোতে আছে। তো আমরা আপাতত হচ্ছে বেসিক ধারণা নিচ্ছি, সামনে গিয়ে আমরা এগুলো সম্পর্কে আরেকটু ডিটেইলস করবো। তো আমরা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য এখন আমরা যাবো হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষায়। তো আমরা দুইটা প্রজন্ম পড়লাম, একটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, আর এখন আমরা যাচ্ছি যে তৃতীয় প্রজন্মে। তাহলে প্রথম প্রজন্মের ভাষাটা শুরু হচ্ছে 1945, দ্বিতীয় হচ্ছে স্যার কথা 1950। শুনতেছে না স্যার, শুনতেছে না। আচ্ছা, কথা, আমার কথা কি অন্যরা শুনতে পাচ্ছেন? যদি অন্যরা শুনতে পান তাহলে আপনার জি ওখানে স্যার, নেটওয়ার্কের ক্লিয়ার। সমস্যা। আচ্ছা, তার মানে আমার এখানে ঠিক আছে। আচ্ছা, যদি কারোর নেটওয়ার্কের সমস্যা হয়, আমাকে অলরেডি অনেকে মেসেজ করছেন, স্যার আমি জয়েন করতে পারছি না, নেটওয়ার্কের সমস্যা। তো যারা জয়েন করতে পারেন নাই তাদের জন্য ক্লাসের রেকর্ড থাকবে, আর যাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তাদের জন্য ক্লাসের রেকর্ড থাকবে। সেই জন্য টেনশনের কোনো কারণ নেই। যতক্ষণ আমার এখানে এটা আছে আমি ততক্ষণ ক্লাস নিচ্ছি, আপনারা সুন্দর করে শুনেন। আচ্ছা, আর কারো যদি কোনো প্রশ্ন মনের মধ্যে আসে তাহলে আপনারা এখানে কমেন্ট বক্স আছে, আপনারা একটু কমেন্টে, চ্যাট বক্স আছে সেখানে লিখবেন, তাহলে আমি হচ্ছে সাথে সাথে রেসপন্স করতে পারবো, ঠিক আছে? তো তৃতীয় প্রজন্মের যে ভাষা সেটা হচ্ছে শুরু হচ্ছে 1960 সাল থেকে। 1960 সাল থেকে, তো আমরা একটু আগে বলছিলাম যে প্রথম প্রজন্ম হচ্ছে 1945 সাল থেকে 50 সাল পর্যন্ত, এটা হচ্ছে প্রথম প্রজন্ম। 1950 থেকে শুরু করে 60 পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। আর 1960 থেকে শুরু করে 70 সাল এটা হচ্ছে তৃতীয় প্রজন্ম। তাহলে আমরা এখন আছি তৃতীয় প্রজন্মে, তাহলে এখানে এখানে সালটা কি লিখবো? সাল হচ্ছে 1960 থেকে 70 পর্যন্ত যে সালটা, এটা হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষার আরেকটা নাম হচ্ছে উচ্চস্তরের ভাষা। তৃতীয়, যদিও আমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই তিনটাকে উচ্চস্তরের ভাষা বলি, তবে স্পেশালি তৃতীয় প্রজন্মের ভাষাটাকে আমরা উচ্চস্তরের ভাষা বলি বা উচ্চতর ভাষা বলি। আর চতুর্থকে বলি অতি উচ্চতর। অর্থাৎ এই উচ্চতরকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে উচ্চতর, একটা হচ্ছে অতি উচ্চতর, আর একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আমরা একটু সামনে যাচ্ছি, গেলে বুঝতে পারবেন। তো আমরা সবাই কি লিখছি, তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে 1960 থেকে 70 সাল, এটা হচ্ছে উচ্চস্তরের ভাষা। এখানে এক্সাম্পল লিখবেন হচ্ছে সি ভাষা, আমরা এখানে এক্সাম্পল হিসেবে লিখে রাখবো উদাহরণ, মানে এই প্রজন্মের যে ভাষা সেটার উদাহরণ হচ্ছে সি, সি ল্যাঙ্গুয়েজ, সি। সি হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। একটু আগে যে লিখলেন ফোরট্রান, ফোরট্রান হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। তারপরে একটু আগে হচ্ছে আমরা আরো যে প্রোগ্রামিং ভাষাগুলোর কথা বলছিলাম, পাইথন আছে, এগুলো হচ্ছে সব তৃতীয় প্রজন্মের ভাষা। তাহলে ফোরট্রান, তারপর হচ্ছে পাইথন, এগুলো সব হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। তো আমরা একটু পরেই কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লিস্ট দেখবো, সেটা আপনারা হচ্ছে খাতায় তুলে নেবেন অথবা ওই স্লাইডে স্ক্রিনশট দিয়ে ফেলবেন। তো দেখেন এখানে তৃতীয় প্রজন্মের যে ভাষা, এই ভাষাটার আহ, যে ভাষা আছে এটাকে আমরা আবার হচ্ছে আহ, কিছু ভাগে ভাগ করি, যেমন হচ্ছে আপনার স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো যারা হচ্ছে আপনার রিটেন দিবেন তাদের জন্য এই স্লাইডটা দরকার। এখানে হচ্ছে কিছু এক্সাম্পল আমরা হচ্ছে লিখে রাখি আপাতত, প্রিলির জন্য আমরা কিছু এক্সাম্পল লিখি। তো আপনাদের শীটের মধ্যে এখানে কিছু এক্সাম্পল দেয়া থাকবে। দেখেন অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আছে, এটাকে আমরা বলি ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার জাভা আছে, আপনারা সবাই জাভার নাম শুনেছেন, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা শুনেছেন, জাভা। তারপর হচ্ছে সি প্লাস প্লাস শুনেছেন। এই দুইটা হচ্ছে আমাদের প্রিলিমিনারির জন্য এই দুইটা নাম জানতে হবে। তো জাভা এবং সি প্লাস প্লাস এটাকে বলি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর আমরা একটু আগে সি এর কথা বলছিলাম, সি হচ্ছে একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। তারপর আমরা এখানে জাস্ট হচ্ছে কিছু জিনিস মনে রাখার জন্য পড়বো,
মানে মুখস্থও বলতে পারেন। যদি বলা হয় প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কোনটা, অথবা যদি বলা হয় সি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, তাহলে অ্যান্সার হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। আর যদি বলা হয় যে হচ্ছে জাভা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, তাহলে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আচ্ছা, তো এইখান থেকে আমরা এইটুকুই জাস্ট পড়লাম। আর হচ্ছে আমরা এরপরে চতুর্থ প্রজন্মের ভাষা যাব। এই চতুর্থ প্রজন্মের যে ভাষা, সেটাকে বলা হয় অতি উচ্চ স্তরের ভাষা। তো একটু আগে পড়ছিলাম যে তৃতীয় প্রজন্মের যে ভাষা সেটার নাম হচ্ছে উচ্চ স্তরের ভাষা, আর চতুর্থ প্রজন্মের যে ভাষা সেটার নাম হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা। তাহলে চতুর্থ প্রজন্মের ভাষাটা হচ্ছে আপনার অতি উচ্চ স্তরের ভাষা। এখানে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সালটা কত সাল থেকে শুরু হয়েছে। তো আমরা বলছিলাম যে প্রথম প্রজন্ম হচ্ছে 1945 থেকে 50, দ্বিতীয় হচ্ছে 50 থেকে 60, তৃতীয় হচ্ছে 60 থেকে 70, আর চতুর্থ হচ্ছে 70 থেকে 80। তাহলে 1970 থেকে 80 সালের যে ভাষা, সেটাকে বলি আমরা চতুর্থ প্রজন্মের ভাষা। অর্থাৎ এই যে 10 বছরের যে ডেভেলপমেন্টটা হয়েছে প্রোগ্রামিং ভাষার, এটাকে আমরা ধরেছি হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষায়। তাহলে চতুর্থ প্রজন্মের ভাষার আরেকটা নাম কি? অতি উচ্চ স্তরের ভাষা। চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষার নাম হচ্ছে অতি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন পঞ্চম প্রজন্মের ভাষা, এটা হচ্ছে বর্তমানে যেটা খুব বেশি ব্যবহৃত হচ্ছে, এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো 1980 সালের পর থেকে যে ভাষাটা ডেভেলপমেন্ট হয়েছে সেটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। এটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। কেন বলা হয় দেখেন, আমাদের যে প্রোগ্রামিং ভাষা এটার উদ্দেশ্য কি? আমরা একটু আগে বলছিলাম যে প্রোগ্রামিং ভাষা হচ্ছে কতগুলো নির্দেশ। তো নির্দেশটা আমি কাকে দিব? কম্পিউটারকে দিব বা মোবাইলকে দিব। যেমন আপনি মোবাইলের টাচ স্ক্রিনে যখন আপনি ক্লিক করেন তখন সে কাজ করে, আবার যখন পাওয়ার বাটনে ক্লিক করেন তখন সে কাজ করে। এখন সে বুঝে কিভাবে যে পাওয়ার বাটনে ক্লিক করলে অন হইতে হবে? তার মধ্যে প্রোগ্রাম দেওয়া আছে। এই যে আমি আপনার স্লাইডে যে লিখতেছি, আমি যখন এখানে বিভিন্ন জিনিস সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর আমি এই যে চিহ্ন দিচ্ছি, লিখতেছি, তো সে বুঝে কিভাবে যে এটা হচ্ছে তার এই কাজটা করতে হবে? সে বুঝে, কারণ তার মধ্যে প্রোগ্রাম দেওয়া আছে। এখন এই যে প্রোগ্রাম যে দেওয়া থাকে, তো আমাদের টার্গেট হচ্ছে এরকম এরকম টার্গেট যে আমরা কম্পিউটারকে বলবো, সে সরাসরি কথা শুনবে এবং কাজ করবে। কম্পিউটারকে বলবো, সে সরাসরি শুনবে এবং কাজ করবে। এই যে বলা এবং কাজ করানো, এই কাজটা করার জন্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আসছে। এই কাজটা করানোর জন্য হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আসছে। অর্থাৎ আমার এবং কম্পিউটারের মধ্যে মাঝখানে কোনো ব্যবধান থাকবে না। সরাসরি আমি কম্পিউটারকে বলবো, ভাই তুমি এই কাজটা করো, সে কাজটা করবে। যেমন আপনার ইউটিউবে ধরেন গান শুনতে ইচ্ছা করছে, এখনকার যে বাচ্চারা আছে যারা আপনার লিখতে পারে না, টাইপ করতে পারে না, পিচ্ছি, তারা কি করে ইউটিউবে আপনার হচ্ছে মুখে মুখে বলে কার্টুন, কার্টুন বললে কার্টুন চলে আসে। এই যে দেখেন আপনার মোবাইল কার্টুন বলার পর সে বুঝতেছে কার্টুন মানে হচ্ছে এই এই ধরনের ভিডিওগুলো। তাহলে সে ওই অনুযায়ী তাকে কি করছে, ভিডিও সাজেশন দিচ্ছে। তাহলে এই যে কার্টুন বলার পর যে কার্টুনটা যে কাজ করলো, এটা কিভাবে হয়েছে? এটা হচ্ছে পঞ্চম প্রজন্মের যে ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এটার কারণে। অর্থাৎ পঞ্চম প্রজন্মের ভাষার যে উদ্দেশ্য সেটা হচ্ছে কম্পিউটারের সাথে মানুষের সরাসরি যোগসূত্র স্থাপন করা। অর্থাৎ কম্পিউটার মানুষের কথা মতো সরাসরি কাজ করবে। এটাই হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা, যেটাকে আমরা বলি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক ভাষা। অর্থাৎ মানুষের ভাষার মতো করে কম্পিউটার মানুষের ভাষা বুঝবে, মানুষের কমান্ড শুনবে, শুনে শুনে সে কি করবে, কাজ করবে। যেমন ধরেন গুগলে টাইপ করা যায়, আপনি বলবেন, সে হচ্ছে টাইপ করে দিবে। এই যে কথা বলে যে শুনতেছে গুগল, এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষার মাধ্যমে হচ্ছে। এই ভাষাটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন আছে, এটা নিয়ে কাজ চলছে। তবে হচ্ছে ফিউচারে এই ভাষাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে যে আমরা বলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবোটিক্স, এই সব জায়গায় হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষাটা প্রয়োগ করা হবে। এখন যেহেতু আমাদের প্রশ্নে দেখেছি আমরা বিসিএস অনেক হচ্ছে সৃজনশীল প্রশ্ন করে। আপনাকে বলবো হচ্ছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক ভাষা কোথায় প্রয়োগ করা হয়, বা এই ভাষার প্রয়োগ ক্ষেত্রটা কোথায়? তাহলে অ্যান্সার কি হবে? রোবোটিক্সে আমরা প্রয়োগ করতে পারি। আমরা প্রয়োগ করতে পারি কোথায়? কৃত্রিম বুদ্ধিমত্তায়, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হচ্ছে ন্যানো টেকনোলজি। এই যে রিসেন্ট যে টেকনোলজি গুলো আছে, সেগুলোতে আমরা কি ব্যবহার করি? সেগুলোতে আমরা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, যেখানে হচ্ছে আমরা সরাসরি মেশিনকে দিয়ে কাজ করে নিতে পারি। ঠিক আছে? রোবটকে দিয়ে কাজ করে নিতে পারি। তো এই যে পঞ্চম প্রজন্মের ভাষা, এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন আছে। তো আমরা হচ্ছে ফিউচারে এটা হয়তো এটা বড়সড় ভাবে আসবে আমাদের সামনে। এখন দেখেন কিছু প্রোগ্রামিং ভাষার নাম। আমরা একটু আগে এটা নিয়ে কথা বলছিলাম। তো এখানে কিছু ভাষার নাম আছে